ব্যবসা শুরু করতে বিনিয়োগ করতে হয়, আবার শুধু বিনিয়োগ করলেই হবে না, এর সঙ্গে বিনিয়োগকারী বিবেচনা করেন কতটা ব্যবসা বান্ধব পরিবেশ পাচ্ছেন তিনি। এক্ষেত্রে তারা যে দেশে বিনিয়োগ করতে চান সে দেশের কর কাঠামো, সরকারের নীতি সহায়তা, উৎপাদন খরচ ও বাজার ব্যবস্থাপনার মতো বিষয়গুলো প্রাধান্য দেন। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। সরকারের নীতি কৌশলে কিছুটা পরিবর্তন আসলেও কর কাঠামোতে রয়ে গেছে বড় প্রতিবন্ধকতা। সারা বিশ্বে প্রাতিষ্ঠানিক কর হারের গড় 24%-এর নিচে, এশিয়াতে 21%, কিন্তু বাংলাদেশের কর প্রাতিষ্ঠানিক কর হার 32.5%। অন্যদিকে কর জিডিপি অনুপাত কম হওয়ায় নির্দিষ্ট গণ্ডির ব্যবসায়ীদেরই করের বোঝা বয়ে যেতে হচ্ছে। কর এবং ব্যবস্থা প্রণয়ন করাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে নতুন আয়কর আইন, মূসক আইন এবং আইনের শাসন নিশ্চিত করা। এখানে কিন্তু ব্যবসায়ীরা হ্যারাসমেন্টটা ফেস করে। এবং আপনাকে আরেকটা যেটা করতে হবে যে দক্ষ কর প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা, যে সরকারের সদিচ্ছায় এবং প্রশাসনের জবাবদিহিতা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে ট্যাক্স নেট বাড়াতে হবে, ব্যবসা বান্ধব করের ব্যবস্থা করতে হবে। একজন কতটা সহজে ব্যবসা শুরু করতে পারেন সেসব নিয়ে একটি বৈশ্বিক তালিকা প্রকাশ করে বিশ্বব্যাংক। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 168তম। তবে সেরা 100 দেশের তালিকায় থাকার পরিকল্পনা করছে সরকার। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। অনলাইনে বর্তমানে 47টি সেবা দিতে পারছে বিডা। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। ব্যবসা সহজ করতে এমন সব উদ্যোগের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য বিডাও বেশ কয়েকবার কর কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব দেয় রাজস্ব বোর্ডকে, কিন্তু তেমন একটা সাড়া মেলেনি। মার্চ থেকে কোভিড-19 শুরু হলো, আমরা এটার মারাত্মক প্রভাব শুধুমাত্র এফডিআই না, টোটাল ইনভেস্টমেন্টে তার মারাত্মক প্রভাব আমরা অনুভব করেছি। আমাদের লোকাল এবং ফরেন ইনভেস্টমেন্ট দুটোই অনেক কমে গেছে। 47টি সেবা আমরা ইন্টিগ্রেটেড করেছি, অনলাইন লাইভে আছে, কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তেমন রেসপন্স কিন্তু পাচ্ছি না। বিদেশিরাও যখন কোনো দেশে ইনভেস্টমেন্ট করতে যাবে তখন তারা ট্যাক্সের বিষয়টা আগে দেখে। আমরা এনবিআর এর নজরে এটি এনেছি, অনেকবারই তাদের সাথেও আমরা কথা বলেছি, কিন্তু এনবিআর যেহেতু একই সাথে ট্যাক্স কালেকশনের দায়িত্ব পালন করে এবং ট্যাক্স রিফর্মও তাদেরকে করতে হয়, সেই কারণে তাদের পক্ষ থেকে আমরা যত তাড়াতাড়ি এটি করতে চাই, এনবিআর সেটি তাড়াতাড়ি করতে পারছে বলে আমার মনে হয় না। করোনার ধাক্কায় অভ্যন্তরীণ বিনিয়োগ যেমন কমেছে, তেমনি কমেছে বিদেশি বিনিয়োগ। তবে সংকট কাটিয়ে বিনিয়োগকারীদের জন্য যেসব পরিকল্পনা করা হয়েছে তার সঠিক বাস্তবায়ন করে সুফল পেতে হলে সমন্বিত পদক্ষেপ নেয়ার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এফডিআই আনতে গেলে যারা বিদেশি ইনভেস্টর তাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে হবে, কোনো না কোনোভাবে এক্সাম্পল দিয়ে, সিচুয়েশন দিয়ে নিশ্চিত করতে হবে যে এখানে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন এখানে আমরা সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারছি, নাম্বার 1। নাম্বার 2, তারা যাতে এখানে কোনো ধরনের হ্যাজার্ড ফিল না করেন, দিস ইজ নাম্বার 2। আর নাম্বার 3 হলো, তারা যদি টাকাটা যখন বিদেশে নিয়ে যেতে চান তারা যেন স্মুথলি নিয়ে যেতে পারেন। যারা এখানে এফডিআই করেছেন তারা যখন ওনাদের এক্সপেরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক পলিসি আছে, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে যেগুলো অন্য দেশের সাথে আমরা মানে প্যারালাল। নানা সংকটের মধ্যেও এদেশে বিনিয়োগ করা বিদেশি প্রতিষ্ঠানগুলো 2019 সালে $130 কোটি ও 2020 সালে $150 কোটি পুনর্বিনিয়োগ করেছে বলে জানিয়েছে বিডা। সানবীর রূপল, সময় সংবাদ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক সময়ের বিশেষ আয়োজন বিজ টকে। সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা আলোচনা করব বিনিয়োগ কতটা ব্যবসা বান্ধব। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি বিসিসিআই, এবং অনলাইনে যুক্ত রয়েছেন ব্যারিস্টার এম মাসুম, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক। আমরা প্রথমেই একটু হেলাল সাহেবের কাছে যেতে চাই। আপনি প্রতিবেদনটি দেখলেন এবং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি যে বাংলাদেশে নতুন কোনো উদ্যোগ শুরুর ক্ষেত্রে কিংবা উদ্যোগ শুরু করার পরে সেটি পরিচালনার ক্ষেত্রে আপনারা সবসময় কিছু জটিলতার কথা বলেন, যদিও সেগুলো সমাধানে সরকার বিডা করেছে এবং সেটিও প্রায় 3-4 বছর হয়ে গেল। তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এখনও পর্যন্ত আমাদের ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশ কিন্তু ঠিক সেই রকম প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বাধাগুলো কোথায়? আমার কাছে এখন যে জিনিসটা মনে হয় প্রথমত সেটা হচ্ছে ব্যুরোক্রেসির সাথে আমাদের
সরকারের এক ধরনের একটা আছে, মানে সরকার যেটা চাচ্ছে কোথায় যেন এসে ব্যুরোক্রেসিতে এসে মনে হচ্ছে আটকে যাচ্ছে। যেমন আপনি একটা কথা বললে আপনি বুঝবেন যে বিডা করা হয়েছে, বিডাকে কিন্তু ওইভাবে কাজ করার সুযোগ কিন্তু এখনো তৈরি করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা 100টা ইকোনমিক্যাল জোন করব। আপনি যখনই ইকোনমিক্যাল জোন করার জন্য আপনি যাচ্ছেন তখনই নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কোথায় যেন একটা পিছনে এই বলে না ওই যে বিনা সুতা তার যেটা আর কি সেটা দিয়ে আটকে রাখা হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনি এখন আগে তো এই ইকোনমিক্যাল জোনগুলো ছিল না, মানুষ জমি কিনতে গেলে ধরেন একজন ইনভেস্টমেন্ট করার জন্য প্রথম যে জিনিসটা তাকে একটা ল্যান্ড কিনতে হবে, এছাড়া তো ইনভেস্টমেন্ট করা যাবে না। আচ্ছা, এই ল্যান্ড যখন কিনতে যাচ্ছে সে, এখন ধরেন আপনি রেজিস্ট্রি করলেন, রেজিস্ট্রির চার্জ অনেক বেশি, ধরেন টোটাল যে টাকা দিয়ে কিনবেন তার প্রায় 20% চলে যাচ্ছে রেজিস্ট্রেশনে। এই রেজিস্ট্রেশনটা কিন্তু শেষ না, এরপরে আপনি যাবেন এটাকে খারিজ করতে, এরপর যাবেন খাজনা দিতে, এরপর যাবেন মিউটেশন, মানে এই যে নানান সমস্যাগুলো, এটা করা উচিত ছিল যে রেজিস্ট্রেশন আমি যখন করব বাকিগুলো তারা ওখান থেকে করে দিবে, আমি তার ফিটা দিয়ে দিব, ঠিক আছে, এই কাজগুলো করে দিবে। কিন্তু তা না, আপনি এরপরে ঘুরতে থাকেন, এবার ঘুরেন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর ঘুরতে থাকেন। এবং এদের অফিসগুলোর অবস্থা, যেমন খাজনা দিতে যেখানে যাবেন, এদের অফিসের অবস্থা এতই মানে খারাপ যে এখানে কোনো মানে আপনার মতো আমার মতো লোক ওখানে গিয়ে খাজনা দিবে সেই পরিবেশটা কিন্তু থাকে না, এমন একটা অবস্থা। তার মানে আইন বা পদ্ধতি আছে কিন্তু তার প্রয়োগগত জটিলতা। ব্যারিস্টার এম মাসুমের কাছে যেতে চাই। জনাব মাসুম, আমরা শুনছিলাম আমাদের ব্যবসায়ী নেতা, তিনি বলছিলেন যে ব্যবসা উদ্যোগ শুরুর ক্ষেত্রে আসলে আমাদের পদ্ধতি রয়েছে কিন্তু তার প্রয়োগগত কিছু জটিলতা রয়েছে। আমাদের এখানে কোম্পানি আইন, আয়কর আইন, মূল্য সংযোজন কর আইন, বিভিন্ন ধরনের আইন দিয়ে আসলে কিন্তু আমাদের ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে, যেটি দরকার রয়েছে, কারণ সরকারের রাজস্ব আয়ের ভাবনাটিও কিন্তু খুবই যৌক্তিক। আমরা কি আপনার কাছে একটু জানতে পারি যে বাংলাদেশে অর্থনৈতিক আঙিনায় আইন যেগুলো রয়েছে সেগুলো কি যথেষ্ট উপযোগী কিনা, এবং সেই আইনগুলোতেই সমস্যা নাকি প্রয়োগগত জটিলতা রয়েছে? আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডিকেটর, সেখানে হচ্ছে যে আমাদের র্যাঙ্কিং হলো 168, যেটা আউট অফ 190 কান্ট্রিজ। এখন বিডা যেটা যে আপনার ওই যে ওয়ান স্টপ সার্ভিসেস অ্যাক্ট 2017-এ আমাদের 154 সার্ভিসেস প্রোভাইডেড করার কথা, সেটা 35 ইনস্টিটিউশন যারা প্রোভাইড করবে। এখন আপনি যদি ধরেন আমাদের যে কথাগুলি বলছেন যে আইনের যে জটিলতা, এখন আমাদের যে টোটাল যে অ্যাক্ট, এগুলি সবই হলো পুরনো আইন যেটাকে আপডেট করা দরকার। এখন গভর্নমেন্ট হাতে নিয়েছে অনেকগুলি আপডেট করার জন্য। যেমন ধরেন আপনি ফরেন সার্ভিস রেগুলেশন 1947, এটা তারা নতুন করে করছে। আমাদের যেমন কোম্পানি অ্যাক্ট 1994, এইটা 2020 এখন তারা করছে। আমাদের যেমন ইভেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, সেটা হলো 1984-এর, যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2020 এখন করবে। আমাদের যে কাস্টমস অ্যাক্ট 1969, যেটা 2020 করছে। এরকম আমাদের আইনগুলি অনেকই পুরনো, যেগুলি আমাদের পারপাস সার্ভ করছে না, কিন্তু সেই জন্য গভর্নমেন্ট এটাকে ইনিশিয়েটিভ নিয়েছে কিভাবে আপডেট করা যায়। কিন্তু আমার কথা হলো যে এইটা এত টাইম লাগবে কেন? কারণ ধরেন যে কোনো ফরেন ইনভেস্টর যারা ইনভেস্ট করতে আসে, তখনই প্রথম তারা যে জিনিসটা দেখে সেটা হলো দেখে যে এখানে পলিটিক্যাল কনসিস্টেন্সি এবং পলিসি কনসিস্টেন্সি আছে কিনা। পলিটিক্যাল কনসিস্টেন্সির ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই, বাট পলিসি কনসিস্টেন্সির জায়গায় যেটা হচ্ছে সেটা হলো যে আপনার যে রুলস রেগুলেশনগুলি আছে, সেই রুলস রেগুলেশনগুলি আপনার কন্টিনিউ সেইভাবে আছে কিনা। আপনি যদি দেখেন আমাদের যে ভ্যাট অ্যাক্ট হলো 2012-এর, সেইটা এখন পর্যন্ত আমরা এক্সিকিউশনে যেতে পারি নাই সম্পূর্ণভাবে। সেটা আমরা 2019-এ এক্সিকিউটে করতে গেলাম। সেখানে আপনি দেখেন আপনার প্রথম ইসিআর মেশিন দিল, ইসিআর মেশিনের পরে আসলো ইএফডি মেশিন। এখন ইএফডি মেশিন আসতে আসতেও দেখা যাবে হয়তো বা নিউ টেকনোলজি আপনার চলে আসবে। তাহলে যেই জায়গাটা আমাদেরকে ডেভেলপ করতে হবে সেটা হলো যে গভর্নমেন্টকে এই পলিসিগত, তাহলে পলিসি ইন্টারভেনশনটা কি, আপনার যে রুলস রেগুলেশন যেগুলি আছে এবং যে আমাদের স্ট্যাচুটরি যে আইনগুলি আছে, সেইটা কিন্তু তাদেরকে অ্যামেন্ড করে বা রেকটিফাই করে
সেটা খুব বেশি সময় নেওয়ার কথা না। সেইটা কিন্তু এই যে 20 বছর 25 বছর এক একটা আইন যেগুলি আপনার বিজনেস ট্রানজ্যাকশনের সাথে কানেক্টেড, যদি আপনি ডেভেলপড কান্ট্রিগুলিতে দেখেন, দেখা যায় তারা মোরলেস এভরি ইয়ার এই ধরনের আইনগুলি, যেমন কোম্পানি অ্যাক্ট, যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, যেমন ধরেন আপনার জি, ফাইন্যান্সিয়াল জনাব মাসুম, ইনস্টিটিউশন অ্যাক্ট, এই ধরনের আইনগুলি আপনি আইনের আপডেটের কথা বলছেন, আইন হালনাগাদ করার কথা কিংবা আইন আরো আধুনিকায়ন করার কথা বলছেন, আমরা বুঝতে পারছি। কিন্তু সেখানে আমি একটু জনাব হেলাল উদ্দিনের কাছে আসতে চাই। সেটি হলো যে আইনকে আমরা বলছি যে আমাদের আইন অনেক পুরনো, সেটি সংস্কার করা দরকার কিংবা সেটি আরো আধুনিকীকরণ দরকার। আপনারা যারা ব্যবসায়ী নেতা রয়েছেন, ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে সরকারকে কি কখনো এই ব্যাপারগুলো অ্যাড্রেস করেছেন কিনা, যে আইনের যে আধুনিকীকরণ সেটি করা যেতে পারে কিভাবে, তার কোনো একটা খসড়া আপনারা দিয়েছেন কিনা? ফয়সাল, আপনি মাসুম সাহেব যে কথাগুলো বললেন ঠিকই আছে। প্রশ্ন হচ্ছে এখন আমাদের একটা সুবিধা আছে, ওখানে এসআরও দেওয়ার সুযোগ আছে সরকারের। যখন খুশি আপনি এসআরও দিয়ে দিবেন। এসআরও দিয়ে কিন্তু আইনটাকে একেবারে শতভাগ প্রতিপালন করতে হবে। এরকম না, যদি মনে হয় যেখানে আইনের কিছু ব্যত্যয় আছে, আপনি এটা এসআরও দিয়ে সেটাকে পরিবর্তন করতে পারছেন। এই সুবিধাটা কিন্তু আমাদের ইয়েতে আছে, আইনে আছে। প্রশ্ন হচ্ছে সেটা করবে কে? সেটা একজন আমলা করবে, কিন্তু সেটা তো আমি করতে পারছি না। এখন এখানে যখনই আপনি যাচ্ছেন, এমন কতগুলো পদ্ধতি আপনাকে দেখাবে যে পদ্ধতি ঘুরতে 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 একসময় টায়ার্ড হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি ধরেন পেট্রোল পাম্পগুলোতে এখন এলপিজি করা হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে এখন যে বর্তমান পেট্রোল পাম্পগুলো আছে সেখানে এলপিজি করা হচ্ছে। উদাহরণ যদি বলছি আপনাকে, এই এলপিজি যখন আপনি করতে যাবেন তখন আবার বলবে সমস্ত কাগজ নিয়ে আসেন, কিন্তু তার কিন্তু পেট্রোল পাম্প এখানে আছে, তার সমস্ত কাগজ, যেখানে সেই রোডসের থেকে শুরু করে বিস্ফোরক থেকে শুরু করে সমস্ত কাগজ কিন্তু তার আছে। আবার এগুলো চলবে না, আপনাকে নতুন করে দিতে হবে, আপডেট করে। এইগুলো আসলে হয় কি আপনার মানে জাস্ট গিভ অ্যান্ড টেকের জন্য এই আইনগুলো করা হয়, কিন্তু আপনারা জাস্ট গিভ অ্যান্ড টেক। আমি আবারও বলি, এই জিনিসগুলো শেষ করে আপনাকে, না জিনিসটা শেষ হবে না, মানে এই জিনিসগুলো আমরা কিন্তু সহজীকরণ করতে পারি। বললাম না এর আগে রেজিস্ট্রেশনের কথা বললাম, যে আপনি রেজিস্ট্রেশন করছেন 20% ইয়ে দিয়ে, 1 কোটি টাকার জায়গায় 20 লক্ষ টাকা আপনি খরচ করে একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিলেন বা একটা জায়গা রেজিস্ট্রেশন করলেন। এরপরে কিন্তু আপনাকে যে 14 জায়গায় যাইতে হবে সেখানে কিন্তু টাকার পরিমাণ খুব বেশি না, কিন্তু অতিরিক্ত টাকার পরিমাণটা বেশি, এবং এটা সবাই জানি আমরা, যখন অতিরিক্ত টাকা ছাড়া আমি এখান থেকে বেরোতে পারবো না। তো আপনি কতক্ষণ চেষ্টাটা করবেন, কতক্ষণ আপনি আপনার এই বিবেককে ধরে রাখবেন? প্রবলেমটা হচ্ছে কোথায়? এই যে ভাই বললেন নতুন ভ্যাট আইনের কথা, নতুন ভ্যাট আইনটা এমনভাবে তৈরি করা হচ্ছে, এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তাদের জন্য খুব ভালো আইন, কিন্তু আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমার দেশের অর্থনীতি যে জায়গা দাঁড়িয়েছে। আপনি দেখেন বাংলাদেশের ব্যাংকগুলো তখন অলস মানি পড়ে আছে, এত টাকা বিদেশে পাচার হওয়ার পরেও একটা দেশের অর্থনীতি কতটুকু শক্তিশালী হইলে পরে এত টাকা বিদেশে যাওয়ার পরেও আমরা ব্যাংকগুলোতে অলস টাকা পড়ে আছে, আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারছি না। কেন পাচ্ছি না? বিকজ আমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন যে আমি কি বিদেশি ইনভেস্টরকে ডাকবো না দেশীয় উদ্যোক্তাকে আমি ডাকবো। আমি যদি বিদেশি উদ্যোক্তাদের ডাকি ফাইন, তাহলে এই ভ্যাট আইনটা খুবই সুন্দর, হ্যাঁ খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যারা আইন করলেন, আমার ভ্যাটের যে কর্মকর্তারা আছে, এনবিআর যে কর্মকর্তারা আছে, তারা কি আপ টু দ্য মার্ক সেই জায়গায় যেতে পেরেছেন? আমি জানি, আমার জানা মতো এখনও 50% কমিশনার যেগুলো আছে, কমিশনার না, যেগুলো আপনার সুপারিনটেন্ডেন্ট সাহেবরা বসেন, যারা মূল টাকাটা নেন, তাদের এখনো 50% তাদের অটোমেশন করা সম্ভব হয় নাই। কিন্তু আপনি বলছেন যে আমলাতন্ত্রের কথা বলছেন, আমলাতন্ত্র তো আমার রাষ্ট্রের বাইরের কোনো অংশ না, তারা তো রাষ্ট্রেরই পার্ট। এখন আপনারা কি তাদেরকে কনভিন্স করতে পারছেন না যে নীতিগুলো প্রয়োগ করার ক্ষেত্রে, মানে আপনাদের মতো করে সহজীকরণ করে করার ক্ষেত্রে আপনারা কি তাদেরকে কনভিন্স করতে পারছেন? মানে আপনাদেরও সীমাবদ্ধতার কথা তারা বলেন যে ব্যবসায়ীরা সবসময় ফাঁক ফোকর খোঁজে না, এটি আসলে কতটুকু সত্য? ফয়সাল সাহেব শুনেন, ফাঁক থাকলে তো ফোকর খুঁজবে, ফাঁক না থাকলে তো ফোকর খুঁজবে না, এ তো বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন আইনটা তৈরি করছেন তখন আপনার ব্রেন সেটটা আপনি কোথায় মাথাটাকে আপনি নিয়ে গেছেন। এখন যদি আপনি মনে করেন যে না আমি আইনটা করবো টোবাকো কোম্পানির জন্য, আমি আইনটা করবো কারণ টোবাকো কোম্পানি এই দেশে 20 থেকে 25,000 কোটি টাকা আপনার দেয়, মানে ভ্যাট দেয়, কাদের জন্য আইনটা করবেন, এটা আপনাকে প্রথম মাথায় নিতে হবে। এখন এই বিষয়গুলো আমার মনে হচ্ছে যে যেমন নতুন ভ্যাট আইনটা ভাই যেটা বললেন, আমরা কেন ইমপ্লিমেন্ট করতে পারছি না? আমরা তো সেই 2012 সাল থেকে এই পর্যন্ত বলে এই জায়গায় নিয়ে এসেছি। 2019 সালে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন ইএফডি মেশিন আনার কথা, ইএফডি মেশিন সারা বাংলাদেশে সব মিলে বোধহয় 500 ইএফডি মেশিন দিতে পারে না, যেখানে মিনিমাম 5 লক্ষ ইএফডি মেশিন দরকার। 500 আর 5 লক্ষ, কোথায় পার্থক্যটা আপনি দেখেন? তো এই জিনিসগুলো হয় কি আপনার, আমরা ওই যে কথাটা আবারও বলতে হবে আর কি, যে আসলে আমরা কাজটা শুরু করি,
কিন্তু কাজটা শুরু করার যে মানে ব্যাকওয়ার্ড যে ইয়েগুলো থাকে, যে আমি এই জায়গাগুলো আমাকে রেকটিফাই করব, এই জায়গাগুলোকে আমি সেই জায়গায় নিয়ে আসতে হবে না, আমি এই আইনটি ইমপ্লিমেন্ট করতে পারবো না, সেই জায়গায় কিন্তু কাজ করছি না। জনাব এম মাসুম, আমরা শুনছিলাম উনি বলছিলেন যে আমরা কিছু কিছু জায়গায় যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি আমরা পারছি না করতে। আসলে আইনকে যেটি আছে সেটি সংস্কার করা হয়তো রাতারাতি সম্ভব না, সরকারের পক্ষেও সেটি যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এখন যেটি আইন বর্তমানে রয়েছে, এই নীতি বলি প্রবিধি বলি, এসআরও দেওয়ার সুযোগ যেহেতু আছে, এসআরও দেওয়ার সুযোগের কথা তিনি বলছিলেন, তো যেগুলো রয়েছে বর্তমানে যে সুযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে আইনকে সহজ করে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমি একটু দ্বিমত করব আপনার সম্মানের সাথে, সেটা হলো যে আমাদের যে আইনগুলি আছে ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ। আপনি চিন্তা করেন আমাদের যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট বা কোম্পানি অ্যাক্ট 1994 স্পেশালি আপনি দেখেন, সেখানে হলো আপনার যে অডিটরের ফাইন হলো 218 এবং 219-এ 1000 টাকা, কিন্তু আজকে যেই সময় সেখানে কি 1000 টাকা ফাইন কোনো ইয়ে হয়? আপনি না, মাসুম সাহেব, আমি একটু যোগ করে আপনার সঙ্গে, মাসুম সাহেব আমি একটা প্রশ্ন করি। 1984 মাসুম সাহেব, কাস্টমস অ্যাক্ট 1969 সেখানে না হলে আপনি এসআরও দিবেন, কিন্তু আপনার যে অন্যান্য যে আইনগুলি আছে স্ট্যাচুটরি ল, যেমন ধরেন ফরেন এক্সচেঞ্জ প্রাইভেট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাক্ট 1980, যেখানে বলা হচ্ছে যে আপনাকে কোনোভাবেই লোকাল ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টরের সাথে কোনোভাবে ডিসক্রিমিনেট করা যাবে না। তাহলে এই যে ফরেন ইনভেস্টর এবং লোকাল ইনভেস্টর, যেমন ধরেন আপনার যারা ফরেন ইনভেস্টর, আপনি দেখবেন যে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি ধরেন চায়না বা ইন্ডিয়া বা পাকিস্তানে, তাদের ওইখানে আপনি দেখবেন যে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড থাকে, কিন্তু আমাদের দেশে দেখবেন এই সেম মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু এখানে লিস্টেড হচ্ছে না। কারণটা কোথায়? এখানে আপনাকে প্রথমে যেই ডেভেলপমেন্টগুলি, আপনাকে সমস্ত ডেভেলপমেন্টই করতে হবে, বাট আপনি যেটা ইজিয়ার অ্যান্ড কুইকার, এই স্ট্যাচুটগুলি তো খুব বেশি আপনার টাইম লাগবে না, কারণ আপনার রিসার্চ টিম আছে, আপনার ল কমিশন আছে, এটা ভেরি শর্ট টাইমেই তারা করে ফেলতে পারে। এখানে জাস্ট আপনার যেটা লাগবে ইন্টেনশন। হ্যাঁ, তারপরে যেটা হবে যে আপনার টোটাল যে ইনস্টিটিউশনগুলি, সেই ইনস্টিটিউশনগুলির একসাথে কনসিস্টেন্সি আনতে হবে, যে তাদের এক্সিকিউশন যেটাকে ডিজিটালাইজেশন করতে হবে। যেমন ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল এনবিআর, তারপর আপনি ধরেন দুদক, আপনার ধরেন অন্যান্য যে ইনস্টিটিউশনগুলি আছে যেমন ল্যান্ড রেজিস্ট্রেশন বোর্ড, সমস্তগুলিকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে তাহলে সে আপনি অ্যাডভান্স হতে পারবেন। আপনি সবগুলো দপ্তরকে একটা ছাতার নিচে আনার কথা বলছিলেন, আমি বুঝতে পারছি। আমি একটু জনাব হেলাল উদ্দিনের কাছে যেতে চাই যে উনি সবগুলো সংস্থাকে একটা সমন্বয় করে সেবা দেওয়ার ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়ার কথা বলছিলেন। এটি কিন্তু বিডার ওয়ান স্টপ সার্ভিস কিন্তু তারা চালু করেছে, সেখানে আপনারা সেবাটা কেমন পাচ্ছেন? এইটাই কিন্তু মূল বিষয়। উনি যে জায়গায় এসে থামলেন সেটি হচ্ছে মূল বিষয়, যে আসলে আমি ওয়ান স্টপ সার্ভিস চাই। আমি এক জায়গায় যাব, সেখানে আমার যা ফি লাগে আমি দিয়ে আসবো, আমি 7 দিন পরে 10 দিন পরে আমাকে বলে দেবে যে এই দিন এসে তুমি আমার কাগজগুলো নিয়ে যাবো, আমি নিয়ে এসে আমার কাজ শুরু করব। সেটা আমার দেশে হচ্ছে না। আপনি ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি ধরেন এই যে বিদ্যুৎ, বাসা বাড়িতে মানুষ বিদ্যুৎ দিচ্ছে না, এখন ধরেন মানুষের আয় হয়েছে, বিভিন্ন রকম ইকুইপমেন্ট এখন বাসায় লাগাচ্ছে, তার 1 কিলোমিটার আবার 1 কিলোওয়াট আবার তাকে বাড়াইতে হবে। 10 কিলোওয়াট তার আছে, 1 কিলোওয়াট বাড়াইতে হবে। 1 কিলোওয়াটের জন্য এখন যখন আপনি যাচ্ছেন যে আমার আরেক কিলোওয়াট বাড়াও, আদারওয়াইজ আমার চলছে না, তখন আপনাকে আবার নতুন সমস্ত কাগজ চাইবে, তোমার দলিল দাও, মিউটেশন দাও, খাজনা দাও, অমুক দাও, তমুক দাও, ইত্যাদি ইত্যাদি দিতে যাবে। এইটা জোগাড় করতে করতে আপনার চলে যাবে 2 মাস 3 মাস, এবং এর জন্য আবার বাড়তি খরচ আপনাকে দিতে হচ্ছে। আমরা সেদিন সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে বসে বললাম কেন লাগবে আপনারা, আমি তো 1 টাকা শুধু দেবো, যে আমার আগে পুরোনো বিলটা আছে, আমি বিল দিচ্ছি আপনার ডিপিডিসি অথবা ডেস্কে, আমি এই বিলটা দিয়ে বলবো যে আমাকে 1 কিলোওয়াট বাড়িয়ে দেন। কারণ বাড়িয়ে দিলে তো এখন সুবিধা, কারণ এখন তো বিদ্যুতের সারপ্লাস হচ্ছে আমাদের উৎপাদন, তো সেক্ষেত্রে সমস্যা কোথায়? ওরা কিন্তু সাথে সাথে কাজটি করে দিলেন। প্রশ্ন হচ্ছে যেটা বললেন যে আসলে মাইন্ডসেটটা কোথায়, আপনার মাইন্ডসেটটা বুঝতে হবে যে আপনি কাজটা করতে চান কি করতে চান না। এখন কিন্তু বিদ্যুৎ বিভাগে সেই সমস্যাগুলো কমে আসছে। আমাদের এই জটিলতাগুলো কমানো দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, এবং ওনার আপনি দেখেন এইবার যে প্রণোদনা প্যাকেজটা দিলেন, পৃথিবীর এত দ্রুততম সময়ে অনেক দেশে এত তাড়াতাড়ি কিন্তু কোনো প্রণোদনা প্যাকেজ কেউ পায় নাই। বাংলাদেশে সেই প্রণোদনা প্যাকেজটা দেওয়া হলো। লাভটা কী হয়েছে? গত পরশুদিন আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে আমরা দেখছি 1000 কোটি টাকা নিয়ে গেছে, হাজার কোটি টাকা নিয়ে এফডিআই করছে অথবা দেশের বাইরে পাঠিয়েছে। আমাদের পরিকল্পনা মন্ত্রী স্বয়ং বলছেন
একটা বিষয় কি জানেন, আমি মনে করি যে এই সরকারের মধ্যে একটি গণতান্ত্রিক বিষয় আছে, অন্যায়কে তারা অন্যায় হিসেবে চিহ্নিত করে। বিচার আচার হইল কি হইল না সেটা পরের কথা, বাট অন্যায়কে অন্যায় হিসেবে তারা চিহ্নিত করছে। আমরা দেখেছি যে বহু উদ্যোগ বাংলাদেশে শুরু হয়ে শেষ হয়ে যায়, যেগুলো টিকে থাকতে পারে না। অনেক ক্ষেত্রে তারা দাবি করেন যে যেভাবে সুযোগ সুবিধা দিলে দেশীয় উদ্যোগগুলো টিকে থাকতে পারে, সেই রকম সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেও সরকারের নীতির ঘাটতি রয়েছে। আমি আপনার কাছেও এবং জনাব মাসুম সাহেবের কাছেও জানতে চাই যে আমাদের, খুব সংক্ষেপে একটু জানতে চাই আপনাদের কাছে, যে আমাদের এখানে দেশীয় উদ্যোক্তাদের সংরক্ষণে কি আমাদের ত্রুটি বা বাধাগুলো কি রয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। দেশীয় উদ্যোক্তা, আমাকে সেই জায়গায় বুঝতে হবে যে আমার রাষ্ট্র এখন কী চায়। আমি দেশীয় উদ্যোক্তার উপর বেশি ডিপেন্ড করব না ফরেন উদ্যোক্তার উপর বেশি ডিপেন্ড করব। এখন যদি বৈদেশিক ইনভেস্টমেন্ট আপনি আনতে চান, ফরেন ইনভেস্টমেন্ট আনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে তারা কতটুকু আপনাকে দিবে। হ্যাঁ, শ্রমিক তারা নিচ্ছে, ঠিক আছে, আমার শ্রমিক যদি আমি নিজে খাটাইতে পারি, আমার অর্থনীতি কিন্তু সেই জায়গায় গত 10-12 বছরে সেই জায়গায় চলে এসছে কিন্তু আমার অর্থনীতি। আমার শ্রমিক যদি আমি খাটাইতে পারি, তাহলে আমাকে কেন বিদেশে একটা প্রতিষ্ঠানে আমার এখানে কাজ করতে হবে? এখন কিন্তু দেখবেন আপনি চায়নাতে দেখেন খুব বেশি বিদেশি প্রতিষ্ঠান নাই, তারা আগাইছে। তো ভারতে খুব বেশি বিদেশি প্রতিষ্ঠান, তারাও তো আগাইছে। আমি বলতে চাচ্ছি এই কথাটা আমরা এগিয়েছি, এতে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত আমি দেশীয় পুঁজিকে আমি বিকাশ করতে না পারবো, আমি বিদেশি পুঁজি এনে আমার দেশে খুব বেশি উন্নত হবে আমার কাছে মনে হয় না। জনাব এম মাসুম, দেশীয় উদ্যোক্তা সংরক্ষণে আমাদের সরকার অনেক ধরনের কথা বলে থাকেন। সরকারের বিভিন্ন দপ্তর সবসময় চড়া গলায় বলে থাকেন যে বাংলাদেশে আসলে দেশীয় উদ্যোক্তাদের সংরক্ষণে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনি জটিলতা রয়েছে, আমাদের এখানে আইনগুলো প্রয়োগ করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা রয়েছে। আপনার কাছে এমন কি সমাধান রয়েছে যে আমাদের এখানে দেশীয় উদ্যোক্তা সংরক্ষণে সংকটগুলো আমরা কিভাবে দূর করতে পারি? ধরেন স্ট্রেইট ওয়েতে আপনি যখন স্টিমুলাস প্যাকেজ দিলেন, আপনি লার্জ ইন্ডাস্ট্রির যে 30,000 crore টাকা এবং 10,000 টাকা যে এক্সপোর্টের, সেইটা ডিসবার্স হয়ে গেল, কিন্তু আমার যে এসএমই সেক্টর, যেটা ইকোনমির মেইন, আমাদের যে ব্লাড, সেইটাকেই আপনি 100% এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেন নাই। কারণটা হলো আপনি কি করে দিলেন, আপনি বলে দিলেন যে ব্যাংক অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের বেসিসে এটা ছাড়বে। তো ব্যাংক অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে যদি ছাড়তে হয়, যারা এসএমই করে এদের অনেকেই দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট নেই, অনেকেরই দেখা যায় যে ট্রেড লাইসেন্স নেই, এবং সেই ট্রেড লাইসেন্সের যে জটিলতা, যেটা এখন পর্যন্ত সমাধান করে না। আপনি ডেভেলপড কান্ট্রিতে যে দেখেন, যেই আপনার যে ট্রেড লাইসেন্স একটা ব্যাংক অ্যাকাউন্ট হলে সেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টিভিটিটা এমন করে নেয় যে সেটা আলাদা করে আপনার সিটি কর্পোরেশন করতে হয় না। কিন্তু এখানে আপনাকে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন অ্যাড্রেস দিয়ে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হয়। তাহলে আপনাকে যেটা করতে হবে যে এইটা ইজ করতে হবে কাদের জন্য? যারা এই যে কটেজ, মাইক্রো বা এসএমইতে যারা আছে, এখন এদেরকে জন্য আপনার এসএমই ফাউন্ডেশন বা পিকেএসএফ বা এই যে মাইক্রো ক্রেডিট যারা ডিল করছে, সেখানে আপনি যেমন 9% ফিক্স করে দিয়েছেন, সেখানে 9%-এ যদি তারা লোন দিতে যায়, সেটা তো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টই তো হয়ে যায় 12 to 13%। তাহলে কিভাবে দিবে? তাহলে আপনাকে এখানে প্র্যাকটিক্যাল সলিউশন আসতে হবে যে এই জায়গাটায় কিভাবে এই যে যারা নিচের, যারা স্মল বা কটেজের সাথে ইনভেস্টমেন্টের রিলেটেড, তাদের জন্য কিভাবে ইজ করা যায় এবং তাদেরকে কিভাবে টাকা পয়সা বা ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়। আপনি যদি ইচ ইয়ার জিএফআইয়ের যে ডেটা অনুযায়ী 64,000 crore টাকা আমাদের মানি লন্ডারিং হয় বাংলাদেশ থেকে, যদি সেইটা হয় আপনার 64,000 এক বছরেরই আপনি দেন না এসএমই সেক্টরে, তাহলেই তো দেখেন যে এসএমই সেক্টর কিভাবে দাঁড়িয়ে যায়। এবং সেখান থেকে তো এরা তো আর ডিফল্ট করে না, এদের কাছ থেকে তো আপনি দেখা যায় যে তাদের রিটার্ন তো অনেক বেশি, যে কালেকশনের জায়গাটা। তো সেই জায়গাটা আমাদেরকে পলিসিগত আপনাকে ইন্টারভেনশনে আসতে হবে। জি জনাব মাসুম, আমি বুঝতে পারছি আপনি ঠিক কোন প্রেক্ষাপটের কথা বলছেন। আমি সবশেষে আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সামনে এখন সংকটটা কি এবং সেই সংকট উত্তরণে আমাদের শক্তিটা কি, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, এটা লোকাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট বোথ আমাদের প্রয়োজন। সেখানে ফরেন ইনভেস্টমেন্টের জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে পলিসি কনসিস্টেন্সি, তার মানে হলো আপনার যে রুলস রেগুলেশন যেগুলি আছে সেগুলিকে ঠিক করতে হবে, প্লাস আমাদেরকে প্রচুর বাইলেটারাল এবং মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি করতে হবে, যেই ট্রিটির মাধ্যমে যে ডাবল ট্যাক্সেশন সেটাকে রিমুভ করতে হবে, এবং আমাদের কর্পোরেট ট্যাক্স 32.5% সেটাতে
কমিয়ে আনতে হবে। যেমন অনেক ডেভেলপড কান্ট্রিতে, ইভেন সিঙ্গাপুরে 17% হলো আপনার কর্পোরেট ট্যাক্স, বা ভিয়েতনামে আপনার 20%-এর মতো কর্পোরেট ট্যাক্স। আপনার ভ্যাট হলো ভিয়েতনামে 7%, কম্বোডিয়া বা থাইল্যান্ডের 10%, আমাদের দেশে হলো 15%। সেই জায়গাটা আপনাকে কমাতে হবে এবং লোকাল ইনভেস্টমেন্ট আপনাকে ডেভেলপ করতে হলে সেখানে পলিসিগত যত ধরনের সাপোর্ট, যেটা এসএমইকে আমাদেরকে দিতে হবে। যদি এসএমইকে আমরা ঠিক করে পলিসি সাপোর্ট দিতে পারি, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের এই যে সিচুয়েশন, যেটা ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্ট, এইটা ক্রিয়েট হবে। জি, আমি বুঝতে পারছি আপনার কথা। আমি একটু জনাব হেলাল উদ্দিন, আপনার কাছে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা, সবশেষে আমি আপনার কাছে একটু জানতে চাই, মুক্তবাজার অর্থনীতির সবচেয়ে বড় একটি জিনিস সেটি হলো অবাধ বাণিজ্যের সম্প্রসারণ। এটি করার ক্ষেত্রে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাংলাদেশের ত্রুটি, দুর্বলতা এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেটি কি আছে, বা আমি যদি এভাবে বলতে চাই, বাংলাদেশের যে সংকট এবং সম্ভাবনার জায়গাটা কোথায়? হ্যাঁ, আপনি দেখেন, আমি একটু ছোট্ট কথা বলে আপনি বুঝবেন। বাংলাদেশে আমাদের ব্যাংক ইন্টারেস্ট ছিল 15%। এটা কমানো যাবে না, কমানো অনেক চেষ্টা করা হলো। ফেডারেশন থেকে আমরা বারবার বললাম, এবিসি থেকে বললাম, বিভিন্ন স্টেক হোল্ডাররা বললেন ব্যাংক ইন্টারেস্ট কমান, কিন্তু ব্যাংকেররা এটা কমাই দেয়। এটা কমাইলে একেবারে হবে না, এই না সেই না, ইত্যাদি ইত্যাদি। সরকার প্রধান নিজে ইন্টারভেন করে বললেন যে নো, 9% বেশি নেওয়া যাবে না। সরকার প্রধান নিজেকে ইন্টারভেন করতে হচ্ছে, কিন্তু সেখানে বললেন নাও 9% বেশি তোমরা নিবা না, এবং 9% নিয়ে এখন নেওয়া হলো। এখন দেখেন 7% দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে জানেন? বিদেশে এখন 2% ইন্টারেস্টে টাকা পাওয়া যায়। আমাদের বড় বড় হাউসগুলো এখন বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে না, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা নিচ্ছে না, তারা ফরেন টাকা নিয়ে আসতেছে, দেশের বাইরের ইনভেস্টমেন্ট নিয়ে আসে এখন দেশে ইনভেস্টমেন্ট করতেছে। এখন আমাদের ব্যাংকে টাকা অলস হয়ে গেছে। অর্থাৎ নীতি নির্ধারণটা কিন্তু সরকার প্রধান থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের নিচের লেভেলে যারা কাজটি করবেন তারা এমনই এক ধরনের প্যাচ দিয়ে, যে কথা বারবার বলছিলাম যে ব্যুরোক্রেসির যে বিষয়টা, এই জায়গাটা আমাদের আসলে আরও সহজীকরণ করা দরকার এবং একটা জবাবদিহিতা থাকা দরকার। ব্যবসায়ীদের এরকম জবাবদিহিতা আছে, আমি ব্যাংক থেকে লোন নিলে আমি সে টাকা ফেরত না দিতে পারলে আমার একেবারে বাড়ি ঘর সব কিছু নিয়ে যাচ্ছেন, আমাকে জেলে নিয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি সব তো করা হচ্ছে। ব্যুরোক্রেসির মধ্যে একটা থাকা দরকার, যে সঠিক ব্যুরোক্রেসিটা যদি উনি প্রতিপালন করতে না পারে। জি, আমি বুঝতে পেরেছি আপনি বাংলাদেশের অর্থনীতির শক্তি এবং দুর্বলতা নিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন, এবং আশা করছি সরকার এই আলোচনার মাধ্যমে যে জিনিসগুলো উঠে আসলো সেটি আমলে নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন, যাতে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থানে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যেতে পারে, কারণ এলডিসি থেকে উত্তরণ হয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল বাংলাদেশের পথে যাচ্ছে। জনাব হেলাল উদ্দিন, আমাদের স্টুডিওতে যোগ দিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য, এই সংকটকালীন সময়ে যে আপনি এসেছেন এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিতে চাই ব্যারিস্টার এম মাসুমকে, তিনিও অনলাইনে যুক্ত হয়ে আমাদের আলোচনায় অংশ নিয়েছিলেন। নিশ্চয়ই সংকট পরবর্তী সময়ে আমরা একসাথে স্টুডিওতে আরও আলোচনায় অংশ নিতে পারবো। দর্শক, এই ছিল আজকের মতো। আগামী শনিবার একই সময়ে হাজির হবে বিজটক নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়।